সরাসরি আজকের বিশ্লেষণে ঢুকে পড়া যাক। আজ আমরা কথা বলছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের নির্বাচন পরবর্তী একদম নতুন এক সমীকরণ নিয়ে। একদিকে বিধানসভায় তাদের ভূমিকা বদলেছে, আর অন্যদিকে দলের অন্দরে চলছে রীতিমতো এক বেনিজির বিদ্রোহ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান রাজনৈতিক অবস্থানটা ঠিক কোথায় দাঁড়িয়ে, চলুন সেটাই আজ বোঝার চেষ্টা করি। বিধানসভার এই নতুন ফ্লো ডাইনামিক্স থেকে শুরু করে পলিটিক্যাল কনসালটেন্সিকে ঘিরে যে মারাত্মক বিতর্ক তৈরি হয়েছে তার সবটাই আজ আমরা কভার করব। তবে হ্যাঁ, সামনে এগোবার আগে একটা কথা, এমন ভালো ভালো আরও খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মিস সামিরা। তো প্রথমেই আসা যাক বিধানসভা নির্বাচনে ঠিক পরের মুহূর্তটায়, যেখানে তৃণমূল কংগ্রেস সরকার হঠাৎই বিজেপির কড়া সংখ্যাগরিষ্ঠতার সামনে এক অদ্ভুত নতুন বাস্তবতার মুখোমুখি হল। একটু হিসেবটা দেখা যাক। বিজেপি যেখানে ২০৭টি আসন পেয়ে রীতিমতো সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে এসেছে মাত্র ৮০টি আসন। আর এর পাশাপাশি সবচেয়ে বড় চমকটা ছিল স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের কেন্দ্র ভবানীপুরে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন। বুঝতেই পারছেন রাজ্য রাজনীতির জন্য এটা কতটা বড় একটা শিফট। এই ধাক্কা সামলাতে দল এখন ঠিক কি করছে? দেখা যাচ্ছে বিরোধী বেঞ্চে নিজেদের অবস্থান পোক্ত করতে তারা ফের ভরসা রাখছে দলের একদম পুরনো, অভিজ্ঞ এবং বিশ্বস্ত নেতাদের উপর। এই অভ্যন্তরীণ ক্ষমতার পালাবদলটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। একদিকে আমরা দেখতে পাচ্ছি পুরনো গার্ড বা প্রবীণ নেতাদের ওপর দলের ভরসা বাড়ছে, আর ঠিক উল্টো দিকে তরুণ শিবির, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা বিধানসভার এই মূল টিম থেকে পুরোপুরি বাদ পড়েছেন। পদগুলো একবার খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হবে। শোভনদেব চট্টোপাধ্যায় হয়েছেন বিরোধী দলনেতা, ফিরহাদ হাকিম চিফ হুইপ এবং অসীমা পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায় হয়েছেন উপদলনেতা। দলের ভেতরের খবর হল, অপোজিশনে থাকার কারণে বিধানসভার কাজ নিখুঁতভাবে বোঝেন এমন পোড়খা বা অভিজ্ঞ বিধায়কদেরই এখন দলের সবচেয়ে বেশি প্রয়োজন। এবার চলুন আমরা কথা বলি পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম আইপ্যাককে ঘিরে দলের ভেতরের সেই গভীর দ্বন্দ্বের বিষয়। আর হ্যাঁ, এই ইন্টারনাল পলিটিক্স নিয়ে কথা বলার ফাঁকে মনে করিয়ে দিই, এমন ভালো ভালো আরও খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মিস সামিরা। তো এই আইপ্যাক বিষয়টা আসলে কি? এরা হলো একটা পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম, যারা মূলত ডেটা অ্যানালিটিক্স আর গ্রাউন্ড লেভেলে জনমত তৈরির জন্য বেশ পরিচিত। ২০২১ সালে তৃণমূলের জয়ে এদের বড় ভূমিকা ছিল ঠিকই, কিন্তু রিসেন্ট এই হারের পর দলের ভেতরেই তারা এখন রীতিমতো তোপের মুখে। এখানে সবচেয়ে অবাক করার মতো ব্যাপারটা হলো এই টাইমলাইনটা। ভাবুন তো, ২০২১ সালের সেই দুর্দান্ত নির্বাচনী সাফল্য থেকে শুরু করে সম্পর্কটা কতটা দ্রুত খারাপের দিকে গেল। ২০২৬ সালের জানুয়ারিতে ইডির তল্লাশি এবং তারপর মে মাসে নির্বাচনে এই হারের পর পুরো সমীকরণটাই যেন উল্টে গেছে। দলের বিক্ষুব্ধ নেতাদের সাসপেন্ড করার মতো ঘটনাও ঘটেছে। এবার আসুন সেই মারাত্মক আর বিস্ফোরক অভিযোগগুলোর দিকে নজর দেওয়া যাক। তৃণমূলের বেশ কয়েকজন হেভিওয়েট নেতাই সরাসরি দাবি করছেন যে এই কনসালটেন্সি ফার্মটাই নাকি তাদের নির্বাচনী প্রচারের ১২টা বাজিয়েছে। যেমন ধরুন, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কথাটা শুনলেই বুঝতে পারবেন ভেতরে ক্ষোভটা ঠিক কতটা। তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে আইপ্যাক নাকি তৃণমূল কংগ্রেসের সংগঠনটাকে একেবারে হাইজ্যাক করে ধ্বংস করে দিয়েছে, আর যারা টিকিট পাননি তারা নাকি রাগের বশেই উল্টে বিজেপিকে সাহায্য করেছেন। অভিযোগের লিস্ট কিন্তু এখানেই শেষ নয়। রিজু দত্ত দাবি করেছেন যে টিকিটের জন্য নাকি ৫০ লাখ টাকা চাওয়া হয়েছিল। আবার খগেশ্বর রায়ের মতে তৃণমূল স্তরের যে শক্ত কাঠামো, সেটাই এরা নষ্ট করে দিয়েছে। এর সাথে দলের শীর্ষ নেতাদের সাথে সাধারণ কর্মীদের যোগাযোগে বাধা দেওয়া এবং ৭৪ জন সিটিং বিধায়ককে সরিয়ে দেওয়ার ফলে দলের ভেতরে গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে চরমে পৌঁছে যায়। আর ঠিক এই জায়গাতেই একটা খুব বড় প্রশ্ন উঠে আসে। আচ্ছা, একটা কনসালটেন্সি ফার্মকে ডিফেন্ড বা আড়াল করতে গিয়ে কি দলের শীর্ষ নেতৃত্ব নিজেদেরই আইনি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন? এবার আমরা আলোচনা করব জানুয়ারিতে আইপ্যাকের দপ্তরে হওয়া সেই ইডির তল্লাশি আর তার ফলে তৃণমূল নেতৃত্বের ওপর সম্ভাব্য আইনি হুমকির বিষয়ে। তবে তার আগে এমন ভালো ভালো আরও খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মিস সামিরা। জানুয়ারিতে আইপ্যাকের দপ্তরের ইডির সেই তল্লাশির ঘটনাগুলো একটু পরপর মেলাই চলুন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি কিন্তু সরাসরি অভিযোগ করেছে যে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ওই তল্লাশির জায়গায় যাওয়ার পর সেখান থেকে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি এবং প্রমাণ নাকি সরিয়ে ফেলা হয়েছে। আর এর ইম্প্যাক্টটা দেখুন। দলের সাসপেন্ড হওয়া মুখপাত্র রিজু দত্ত একটা সাংঘাতিক দাবি করেছেন। তার মতে ওই তল্লাশি থেকে শুরু হওয়া ইডির মামলার জেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি আইনি জটিলতা, এমনকি জেলের সম্মুখীন হতে পারে। ব্যাপারটা কিন্তু বেশ সিরিয়াস।
এবার একটু বৃহত্তর প্রেক্ষাপটে ন্যাশনাল লেভেলে পুরো বিষয়টা দেখি চলুন। শুধু বাংলাতেই নয়, অন্যান্য রাজ্যের রাজনৈতিক দলগুলোর সাথেও আইপ্যাকের রিসেন্ট পারফরম্যান্স বা ট্র্যাক রেকর্ড ঠিক কেমন? এই তুলনামূলক চিত্রটা দেখলেই ব্যাপারটা আপনার কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পশ্চিমবঙ্গে তৃণমূল তাদের এই হারের জন্য আইপ্যাককে দায়ী করছে। তামিলনাড়ুতে দেখুন, আইপ্যাকের পরামর্শ নেওয়া ডিএমকে হেরে বসেছে। এমনকি এমকে স্টালিন নিজে তার কেন্দ্র কোলাথুরে হেরেছেন। আবার উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি তো অর্থনৈতিক কারণ দেখিয়ে এদের সাথে কন্ট্রাক্টই ক্যান্সেল করে দিয়েছে। তাহলে পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? খুব স্পষ্ট একটা ট্রেন্ড কিন্তু দেখা যাচ্ছে। কর্পোরেট স্টাইলে পলিটিক্স ম্যানেজ করার আইডিয়াটা থেকে সরে এসে প্রবীণ নেতাদের হাত ধরে দল আবার তাদের সেই পুরনো চেনা গ্রাসরুট বা তৃণমূল স্তরের রাজনীতিতেই ফিরে যেতে চাইছে। প্রবীণ নেতাদের এই প্রত্যাবর্তন আর পলিটিক্যাল কনসালট্যান্টদের বিরুদ্ধে দলের ভেতরের এই অভূতপূর্ব বিদ্রোহ, সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের এই পুরনো ধারায় ফিরে যাওয়ার চেষ্টা কি সত্যি তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবে, নাকি দলের ভেতরের এই ফাটলগুলো এতই গভীর হয়ে গেছে যে তা আর কোনোভাবেই জোড়া লাগানো সম্ভব নয়? এই প্রশ্নটা আপনাদের জন্যই রেখে গেলাম। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আর হ্যাঁ, শেষবারের মতো মনে করিয়ে দিই, এমন ভালো ভালো আরও খবর পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল মিস সামিরা।